হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বাগত জানাচ্ছি তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করে আসছি। তো আজকেও আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিসাব বিজ্ঞান। তো আজকে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আমরা কোন চ্যাপ্টারটি আলোচনা করব? হিসাব বিজ্ঞান বিষয়ে আজকে আমরা অধ্যায় 6 জাবেদা নিয়ে আলোচনা করব। তো অধ্যায় 6-এর আজকে পর্ব হচ্ছে 1, এবং আজকের আলোচনা থেকে আমরা যে সকল ব্যাপারগুলো শিখতে পারবো বা যেই সকল বিষয়গুলো আজকে শিখতে পারবো সেই সকল বিষয়গুলো হচ্ছে যে প্রথমত যেটা আমরা শিখবো সেটা হচ্ছে জাবেদার সংজ্ঞা। প্রথমত আমরা জানতে পারবো জাবেদার সংজ্ঞা মানে জাবেদা কাকে বলে। এরপরে জাবেদার প্রকারভেদ, জাবেদাকে কত প্রকার কি কি এবং কত ভাগে ভাগ করা হয়েছে সেই সব বিষয়বস্তুগুলো। এরপরে বিভিন্ন প্রকার জাবেদার ছক তৈরির নিয়ম জানতে পারবো, যে কিভাবে আমরা জাবেদাগুলো তৈরি করব সেই ব্যাপারগুলো আজকে আমরা জানতে পারবো। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে জাবেদা তৈরি করতে গেলে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো বাট্টার সম্পর্কীয় বিভিন্ন তথ্য আজকে আমরা জানতে পারবো। এরপরে আমরা দুটি সৃজনশীল সমাধান শিখবো আজকে আমরা। তো সৃজনশীল সমাধানও আমরা শিখতে পারবো আজকের আলোচনার মধ্যে। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে জাবেদা। তো জাবেদা কি, বা জাবেদা শব্দটি ইংরেজি নাম কি? জাবেদার ইংরেজি নাম হচ্ছে জার্নাল। জাবেদা এর ইংরেজি নাম হলো জার্নাল। তো এই জার্নাল শব্দটি কোথা থেকে এসেছে? জার্নাল শব্দটি এসেছে ফরাসি শব্দ জার থেকে, জার, JOUR, জার শব্দ থেকে এসেছে জার্নাল। তো জার শব্দের অর্থ হচ্ছে আবার দিন অথবা দিবস। তার মানে জাবেদার ব্যাপারটি দিন বা দিবসের সাথে সম্পর্কিত। তো জাবেদার ব্যাপারটি দিন বা দিবসের সাথে সম্পর্কিত, তাহলে এই দিন বা দিবসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে জাবেদার একটি সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটি হচ্ছে, তো জাবেদা কাকে বলে? তো আমরা এখন আলোচনা করব যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখ ও সময়ের ক্রমানুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ সহকারে লিপিবদ্ধ করা প্রক্রিয়াকে জাবেদা বলে। তাহলে আমরা আবার একটু ব্যাপারটা খেয়াল করি। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে, তার মানে প্রতিদিন যদি আমাদের লেনদেন সংগঠিত হয়, লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা কোনগুলা লেনদেন আর কোনগুলা লেনদেন নয় এই সকল ব্যাপারগুলো আমরা অধ্যায় 2 শিখেছিলাম। তো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা ভিত্তিতে, তো দুতরফা দাখিলা ভিত্তি সেটা আমরা অধ্যায় 3 শিখেছি, ডেবিট ক্রেডিট নির্ণয়। তো দুতরফা দাখিলা ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করে এবং তারিখের ক্রম অনুসারে, তারিখ তার মানে প্রতিদিন, দিন বা দিবস, ওই যে যার শব্দের অর্থ দিন বা দিবস, সেই প্রতিদিন দিন বা দিবস তারিখের বা সময়ের ক্রমানুসারে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে, যে কি কারণে ডেবিট হলো, কি কারণে ক্রেডিট হলো, বা কেন এটা ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, এই সকল ব্যাপারগুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে লিপিবদ্ধ করা প্রক্রিয়াকে বলা হয় জাবেদা। তো লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় জাবেদা। এই হচ্ছে জাবেদার সংজ্ঞা। তো জাবেদার সংজ্ঞা থেকে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি, যে জাবেদাকে আবার কি কি বলা যায়। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা যায়। যে প্রথম প্রাথমিক বই বলতে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে হিসাবের যে প্রাথমিক বইতে লেনদেনগুলো হিসাবভুক্ত করা হয়, এটাকে হিসাবের প্রাথমিক বই বা জাবেদা বলে। তো দৈনন্দিন বই, দৈনন্দিন মানে প্রতিদিনের লেনদেন প্রতিদিন সংগঠিত হওয়ার সাথে সাথে হিসাবের যে বইতে লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে দৈনন্দিন বই বা জাবেদা বলে। সহকারী বই, সহকারী মানে হচ্ছে জাবেদা আবার খতিয়ানকে খুব সহযোগিতা করে, জাবেদা থেকে খতিয়ান তৈরি করা হয়। তো এই জন্য জাবেদাকে সহকারী বইও বলা যায়, যে এটার সাহায্যে আমরা খতিয়ান তৈরি করতে পারি। এরপরে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাবেদার প্রকারভেদ। এখন আমরা জাবেদার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যে জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তো জাবেদাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। জাবেদাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বিশেষ জাবেদা, একটি হচ্ছে বিশেষ জাবেদা, আর একটি হচ্ছে প্রকৃত জাবেদা। তো আজকে আমরা এই 2 প্রকার জাবেদা সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। তো প্রথমত আমরা বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করব, যে বিশেষ জাবেদার মধ্যে কি কি আছে। যেমন বিশেষ জাবেদার মধ্যে প্রথমত রয়েছে ক্রয় জাবেদা। ক্রয় মানে হচ্ছে এখানে পণ্য ক্রয়। আমরা ক্রয় হিসাব কখন লিখি? যখন কারবারের জন্য আমরা পণ্য ক্রয় করি তখন সেটাকে বলা হয় ক্রয়। তাহলে ক্রয়ের জাবেদা, তো ক্রয় জাবেদা হচ্ছে যেখানে শুধু পণ্য ক্রয় করা থাকবে। তো অবশ্য সেটা কি, কিসে পণ্য ক্রয়? বাকিতে পণ্য ক্রয় করার জন্য যে সকল লেনদেনগুলো নিয়ে যে বইয়ের মধ্যে সেই লেনদেনগুলো হিসাবভুক্ত করা হয় সেটাকে বলা হয় ক্রয় জাবেদা। তারপরে দ্বিতীয়ত বলা হয়েছে বিক্রয় জাবেদা। সেম, বাকিতে পণ্য বিক্রয়ের জন্য যে জাবেদা তৈরি করা হয় ওই জাবেদাকে বলা হয় বিক্রয় জাবেদা।
তৃতীয়ত যেটা বলা হয়েছে সেটা হলো ক্রয় ফেরত জাবেদা। তো বাকিতে পণ্য ক্রয় করার পর সেই পণ্য যদি আমরা ফেরত দিই, সেই ফেরতকৃত পণ্যের জন্য যে জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় ক্রয় ফেরত জাবেদা। এরপরে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। সেম, বাকিতে পণ্য বিক্রি করলে সেই পণ্য যদি আমাদের কাছে ফেরত আসে, সেই ফেরতকৃত লেনদেনগুলো নিয়ে বা বিক্রয় ফেরতের সকল লেনদেনগুলো নিয়ে যে জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় বিক্রয় ফেরত জাবেদা। এরপরে বলা হয়েছে যে নগদ প্রাপ্তি জাবেদা। এটা আমরা অধ্যায় 9-8 গিয়ে শিখবো নগদান বইয়ে। নগদান বইয়ের মধ্যে শিখবো যে নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান জাবেদা কিভাবে তৈরি করা হয়। তারপর আমরা নগদ প্রাপ্তি নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে নগদ এবং ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি নিয়ে, নগদ এবং ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি নিয়ে যে নগদান বই বা নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে যে জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। মানে সকল নগদ প্রাপ্তি এবং সকল ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি, এই সকল লেনদেনগুলো নিয়ে যে জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। এরপরে বলা হয়েছে নগদ প্রদান জাবেদা। সেম, কারবার থেকে নগদ টাকা চলে গেলে তাকে বলা হয় নগদ প্রদান। তো কারবার থেকে নগদ টাকা চলে গেলে নগদ প্রদান। চেকের মাধ্যমে যদি টাকা চলে যায় তো নগদে টাকা চলে গেল, এবং চেকের মাধ্যমে যদি কারবার থেকে টাকা চলে যায়, ওই সকল লেনদেনগুলো নিয়ে আমরা যে জাবেদা তৈরি করব তাকে বলবো আমরা নগদ প্রদান জাবেদা। এই হচ্ছে আমাদের বিশেষ জাবেদা 6টি। আবার বলছি, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই 6টি হচ্ছে আমাদের বিশেষ জাবেদা। এরপরে আমরা যে জাবেদাটা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। জাবেদা সব ব্যাপারই গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটিও গুরুত্বপূর্ণ, প্রকৃত জাবেদা। তো প্রকৃত জাবেদার প্রথমেই রয়েছে সাধারণ জাবেদা, যেটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। সাধারণ জাবেদা আসে, এবং বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান সবগুলি আসে পরীক্ষায়। যে কোনো সময় যে কোনোটা আসতে পারে, তবে সাধারণ জাবেদা মাস্ট, এটা আসবেই। এরপরে সাধারণ জাবেদা, এটা আমরা একটু পরে শিখবো, আলোচনা করব। তারপরে সমন্বয় জাবেদা, এটা আপাতত আমাদের 9-10-এ দিলেও এটা আমরা আপাতত প্র্যাকটিস করব না, কারণ এটা ইন্টারমিডিয়েটে গেলে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিস করব। সমন্বয় জাবেদা, এরপরে সমাপনী জাবেদা, এরপর আছে বিপরীত জাবেদা, এরপরে রয়েছে প্রারম্ভিক জাবেদা, সর্বশেষ সংশোধনী জাবেদা। তো এই হচ্ছে প্রকৃত জাবেদাগুলো: সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সংশোধনী জাবেদা। তো এখন আমরা যেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাবেদা তৈরির নিয়ম, যে কিভাবে জাবেদা তৈরি করা যায়, যে জাবেদার ছকগুলা কিরকম হয়। তো প্রথমত আমরা জাবেদা তৈরির নিয়মের মধ্যে আমরা যেই জাবেদা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশেষ জাবেদা। তো বিশেষ জাবেদাগুলোর মধ্যে প্রথমেই বলেছিলাম আমাদের ক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদার মধ্যে কি আছে? সকল বাকিতে পণ্য ক্রয়, সকল বাকিতে পণ্য ক্রয়গুলো নিয়ে যে জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় ক্রয় জাবেদা। তার ছকটা কিরকম? তার ছকটা হচ্ছে এইরকম, যেমন তারিখ, তারপরে ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, তারপরে ঘরে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এটা হলো তার ছক। এবার যতগুলা লেনদেন থাকুক, যত ক্রয় সংক্রান্ত লেনদেন থাকুক, সকল লেনদেনগুলো তারিখ অনুযায়ী আমরা এই ক্রেডিট হিসাব খাত যে আছে এখানে আমরা প্রতিষ্ঠানের নামগুলো লিখব, এবং যদি কোনো শর্ত দেয়া থাকে প্রশ্নে কোনো লেনদেনের ভিতরে, সেই শর্তটা আমরা লিখব। চালান নম্বর দেয়া থাকবে, কারণ বাকিতে ক্রয় করলে বা বাকিতে বিক্রি করলে ওটার মধ্যে চালানের মধ্যে চালান লেখা থাকে, কারণ চালানের উপর ভিত্তি করে আমরা লেনদেনগুলো কাউন্ট করে থাকি। সূত্র, এখানে কিছুই লিখবো না, লেনদেনের হিসাবের বরাবর শুধু একটা টিক চিহ্ন দিয়ে দিব, আর কোনো কাজ নেই। ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, এই ঘরটার মধ্যে যে আমরা কত টাকার পণ্য ক্রয় করেছিলাম সেটা আমরা এখানে লিখব, যে কত টাকার আমরা পণ্য ক্রয় করেছিলাম। এটা হচ্ছে ক্রয় জাবেদার ঘর। তো আজকে আমরা এই ক্রয় জাবেদার ব্যাপারটা নিয়েও একটি সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব। এরপরে দ্বিতীয়ত যেটি রয়েছে বিক্রয় জাবেদা। সেম বিক্রয় জাবেদা ক্রয় জাবেদার মতনই ঘর, তো একটুখানি পার্থক্য, সেটা হচ্ছে তারিখ, তারপরে ডেবিট হিসাব খাত। ক্রয় জাবেদার মধ্যে ছিল ক্রেডিট হিসাব খাত, আর এখানে চলে আসলো ডেবিট হিসাব খাত। এই যে ক্রয় জাবেদায় ছিল ক্রেডিট হিসাব খাত, আর এখানে চলে আসলো ডেবিট হিসাব খাত। এরপরে শর্ত ছিল ক্রয় জাবেদার মধ্যে, কিন্তু বিক্রয় জাবেদার মধ্যে কোনো শর্তের ঘর নাই, কারণ এর প্রয়োজন নাই, শর্তের ঘর দিতে হয় না। এরপরে চালান নং, তো এখানেও চালান নং, তারপরে সূত্র, এখানেও সূত্র। আর বাকিতে বিক্রি করলে জাবেদা হয় দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ জাবেদার যে মূল ব্যাপারটা ডেবিট ক্রেডিট নির্ণয়, সেটা কিন্তু আমরা অধ্যায় 3-এই শিখেছিলাম, অধ্যায় 3-এ শিখেছি। এই জন্য আমি আর ডেবিট ক্রেডিট নিয়ে এখানে আলোচনা করতেছি না। তো ডেবিট ক্রেডিটের ব্যাপার
তার উপর ভিত্তি করেই আসলে সবকিছু হিসাব বিজ্ঞানের। তো এখানে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার গড় একই। তো বিক্রয় জাবেদার মধ্যে আমরা আগেই বলেছিলাম যে বাকিতে পণ্য বিক্রি করলে এই বিক্রয় জাবেদার মধ্যে আসবে। এরপরে আমরা যাব হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। তো ক্রয় ফেরত জাবেদারও গড় সেম অ্যাজ ওই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার মতোই। যেমন এখানে লেখা আছে তারিখ, তারপরে বিবরণে ঘরে লেখা আছে ডেবিট হিসাব খাত, কিন্তু এখানে লেখা আছে ডেবিট নোট নং, শর্ত বা চালান নাই। ডেবিট নোট মানে হচ্ছে যেই নোটে ডেবিট নোট মানে হচ্ছে ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করা হয়। ডেবিট নোটের মাধ্যমে বিক্রেতাকে জানানো হয় যে আপনার হিসাবটি আমরা ডেবিট করেছি। অবশ্য এই ডেবিট নোট ক্রেডিট নোট নিয়ে এগুলো আমি অধ্যায় 2 শ্রেণী পরীক্ষা 1 সময় আমরা এগুলো আলোচনা করেছিলাম। তো তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো যে ডেবিট নোট অথবা ক্রেডিট নোটগুলো কি। তো তারপরে সূত্র, তারপরে ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এইভাবে আমাদের ক্রয় ফেরত জাবেদার ঘরটি তৈরি করতে হবে। এরপরে আমাদের যেই কাজটি সেটি হলো বিক্রয় ফেরত জাবেদা। তো বিক্রয় ফেরত জাবেদার মধ্যেও সেম ক্রয় ফেরত জাবেদার মতোই, শুধু লেখার মধ্যে একটু পার্থক্য। প্রথমে তারিখ, তারপরে ক্রেডিট হিসাব খাত, এরপর ক্রেডিট নোট নং, তারপরে সূত্র, এরপর বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এখানে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এই হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদার ছক। এরপর আমরা জানবো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, দুটো একসাথে আমরা দেখতে পাচ্ছি। তো নগদ প্রাপ্তি মানে বলেছিলাম সকল নগদ এবং চেক সংক্রান্ত বা ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি নিয়ে যে জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে প্রথমত আমরা লিখবো নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে প্রথমে আমরা লিখবো তারিখ, তারপরে ক্রেডিট হিসাব খাত, এরপরে সূত্র, তারপর নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। টোটাল টাকার ঘর এখানে 5টা আর মোট ঘরের সংখ্যা হচ্ছে 8টি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র 3টি আর টাকার ঘর হচ্ছে 5টি। তো এইভাবে মোট নগদ প্রাপ্তি জাবেদায় ঘরের সংখ্যা হচ্ছে 8টি ঘর। তো এই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে সকল নগদ এবং ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলো আমরা অধ্যায় 9 মধ্যে আলোচনা করব, অধ্যায় 8 মধ্যে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপরে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা হচ্ছে তোমার এই যে সেম নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা একই ঘর, তারিখ, কিন্তু এখানে নতুন একটা ঘর বৃদ্ধি পেয়েছে, সেটা হলো চেক ন। তারিখের পরে চেক ন, তারপরে ক্রেডিট হিসাব খাত, তারপরে দুঃখিত এখানে ক্রেডিট হিসাব খাত হবে না, এখানে হবে ডেবিট হিসাব খাত। এখানে একটু লিখতে ভুল হয়েছে। তো এখানে ডেবিট হিসাব খাত হবে নগদ প্রদানের সময়, এখানে হবে ডেবিট হিসাব খাত। তারপর সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তো এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা নিয়ে আমরা অধ্যায় 8 নগদান বইয়ের চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব, ওইখান থেকে আমরা দেখে নেব। এর পরবর্তীতে আমরা আলোচনা করব জাবেদা তৈরি করার যে নিয়ম, প্রকৃত জাবেদা নিয়ে। তো প্রকৃত জাবেদার মধ্যে প্রথম জাবেদা সেটি হচ্ছে সাধারণ জাবেদা। তো সাধারণ জাবেদার ছক হচ্ছে আবার এই যে এইরকম, এখানে টোটাল ঘরের সংখ্যা হলো 5টি সাধারণ জাবেদা। তো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হলো সাধারণ জাবেদার ঘর। আর নিচে আমি লিখেছিলাম যে সমন্বয় জাবেদা, বিপরীত জাবেদা, সংশোধনী জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা। তো নিচে আরেকটি কথা লেখা আছে, উপরোক্ত বাকি জাবেদাগুলোর ঘর সাধারণ জাবেদা ঘরের অনুরূপ। এই জন্য বাকি জাবেদাগুলোর আর ঘর করা হয়নি, কারণ সাধারণ জাবেদার ঘর যেমন বাকি যতগুলো সমন্বয় জাবেদা, বিপরীত জাবেদা, সংশোধনী জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, এগুলোর ঘর সেম একই। তো আমরা বুঝতে পেরেছি জাবেদার ছক তৈরি করার নিয়ম। এরপরে এই জাবেদা চ্যাপ্টারেই আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জানা দরকার, সেটি হচ্ছে বাট্টা। তো আজকে আমরা আবার বাট্টার ব্যাপারটাও জানবো যে বাট্টা কি। বাট্টা আসলে ছাড় দেয়া অথবা ছাড় পাওয়া যায়। আমরা যদি পণ্য বিক্রি করি ওই সময় আমরা ছাড় দেই, অথবা দেনাদার কাছ থেকে টাকা আদায় করার সময় তার কাছ থেকে কিছু টাকা কম নিলাম, এটাকেও ছাড় দেওয়া বলে। আবার আমরা পণ্য ক্রয় করার সময় বিক্রেতা আমাদেরকে কিছু টাকা ছাড় দিল, সেটাকেও ছাড় বলা যায়, সেটাকেও বাট্টা বলা যায়। আবার আমরা টাকা পরিশোধ করার সময় আমাদেরকে কিছু টাকা যদি ছাড় দেয় ওটাকেও বলে বাট্টা। তো বাট্টাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই যে বাট্টা 2 প্রকার, একটি হচ্ছে কারবারি বাট্টা, আরেকটি হচ্ছে নগদ বাট্টা। তো কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্যের উপর যে পরিমাণে টাকা ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় তাকে বলা হয় কারবারি বাট্টা। আর নগদ বাট্টা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা সৃষ্টি হয় বা ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় ওটাকেও বলা হয়
নগদ বাট্টা। তো কারবারি বাট্টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। নগদ বাট্টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রদত্ত বাট্টা আর একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা। এই যে আমরা কারবারির ব্যাপারটা নিয়ে একটু আগে আলোচনা করলাম যে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় তালিকা মূল্যের উপর যে পরিমাণে টাকা ছাড় পাওয়া যায় বা ছাড় দেয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। এই বাট্টা হিসাব থেকে বাদ দিতে হয়। যেমন হিসাব থেকে বাদ দিতে হয়, আমরা একটু উদাহরণ দিব একটু পরেই। তারপরে কারবারি বাট্টা হিসাবে দেখাতে হয় না। তো কিভাবে কারবারি বাট্টা হিসাবভুক্ত করতে হয় উদাহরণ সহ এখন ব্যাখ্যা আমরা নিজে আলোচনা করব। যে 10% বাট্টায় পণ্য ক্রয় 20,000 টাকা, যে 20,000 টাকার পণ্য ক্রয় করলাম, এখানে আমাকে 10% বাট্টা দিবে, মানে আমাকে ছাড় দিবে। তাহলে আমি 20,000 টাকার পণ্য ক্রয় করলে 20,000 টাকার উপর 10% হয় 2,000 টাকা। তো 20,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিব, কারণ আমি ছাড় পেয়েছি। এই যে কারবারি বাট্টা, এই 2,000 টাকা হলো কারবারি বাট্টা বা ক্রয় বাট্টা। যেহেতু এখানে পণ্য ক্রয় করতেছি, ক্রয় করার সময় যে বাট্টা হয় সেটাকে বলা হয় ক্রয় বাট্টা। তো এখন এই যে ক্রয় বাট্টা 2,000 টাকা বাদ দিলে আমি ওই ব্যক্তিকে কত টাকা প্রদান করব? 18,000 টাকা। তাহলে আমি 18,000 টাকার জাবেদা করব, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে ওই যে 2,000 টাকা, এই 2,000 টাকার কিন্তু কোথাও হিসাবে দেখানো হয়নি। এই জন্য বলা হয়েছিল উপরের লাইনটি যে এই বাট্টা হিসাব থেকে বাদ দিতে হয়, কারবারি বাট্টা হিসাবে দেখাতে হয় না। তো হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছি আমরা 2,000 টাকা, কিন্তু জাবেদার মধ্যে কিন্তু আমরা দেখাই নাই যে কারবারি বাট্টা ডেবিট বা ক্রেডিট, এই হিসাবটাকে আমরা দেখাই নাই, কারণ এটা দেখাইতে হয় না। দ্বিতীয় যে উদাহরণটি সেটি হচ্ছে 10% বাট্টায় পণ্য বিক্রয়, 30,000 টাকার উপর 10% বাট্টা, তাহলে 3,000 টাকা হয়। তা 30,000 টাকা থেকে 3,000 টাকা বাট্টা বাদ দিলে আমরা 27,000 টাকার পণ্য বিক্রি করলাম। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট আর হলো বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 27,000 টাকা। তো এইখানেও বিক্রয়ের উপর যে বাট্টা 10% বাট্টা, এটাকে বলা হয় বিক্রয় বাট্টা। এই বাট্টাটাও হিসাবে দেখানো হয়নি, বা বিক্রয় বাট্টা বা ক্রয় বাট্টা, এই বিক্রয় বাট্টা বা ক্রয় বাট্টাকে একত্রে বলা হয় কারবারি বাট্টা। এগুলো হিসাবে দেখাইতে হয় না। এরপরে যে বাট্টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের নগদ বাট্টা। একটু আগেই বলেছি যে নগদ বাট্টা কি, যে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় পাওয়া যায় বা ছাড় দেয়া হয়, ছাড় পাওয়া যায় অথবা ছাড় দেয়া হয় তাকে নগদ বাট্টা বলে। নগদ বাট্টা আবার হিসাবে দেখাতে হয়, কারবারি বাট্টা হিসাবে দেখাতে হয় না, কিন্তু নগদ বাট্টা হিসাবে দেখাতে হয়। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি, যে এখানে উদাহরণে বলা হয়েছে জনাব রহিমের নিকট পাওনা। জনাব রহিমের নিকট পাওনা মানে আমরা পাবো রহিমের কাছ থেকে। রহিমের নিকট পাওনা 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 19,500 টাকা পাওয়া গেল। তো 19,500 টাকা পাওয়া গেল, আমরা 19,500 টাকা পেলাম। আমরা পেতাম হলো 20,000 টাকা, কিন্তু পেয়েছি 19,500 টাকা। তাহলে আমাদের কাছে নগদ আসলো কত? নগদান হিসাব ডেবিট 19,500। আর আমরা কম পেয়েছি কত? 500 টাকা। এটা আমার জন্য খরচ বা ব্যয় বা ক্ষতি, এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। আমরা ছাড় দিয়েছি, যদি আমরা ছাড় দেই তাকে বলি প্রদত্ত বাট্টা, আর আমরা যদি ছাড় পাই তাকে বলে প্রাপ্ত বাট্টা। তো এখানে আমরা ছাড় দিয়েছি, ছাড় দিলে আমাদের ব্যয় হয়, তো আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। আর আমাদের রহিমের কাছ থেকে টাকা পেয়েছি বুঝে 20,000 টাকায় বলতে হবে, কারণ পরবর্তীতে ওর কাছ থেকে 500 টাকা তো আমরা চাইতে পারবো না। তাহলে ওর কাছ সাথে আমার 20,000 টাকার লেনদেন ক্লোজ, কিন্তু পেয়েছে 19,500 টাকার মাধ্যমে আমার 20,000 টাকার লেনদেন ক্লোজ হয়ে যাবে। তাহলে এইভাবে এই যে প্রদত্ত বাট্টাটা হিসাবে দেখানো হলো। তাহলে বলেছিলাম যে এই যে নগদ বাট্টা, এটা হিসাবে দেখাতে হয়, এই যে প্রদত্ত বাট্টা হিসাবে দেখানো হয়েছে। তো দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় যে পরিমাণে টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় প্রদত্ত বাট্টা। পরবর্তী উদাহরণটি হলো জনাব আবুলের নিকট দেনা 30,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 29,500 টাকা দেয়া হলো। তো আবুলকে আমরা 29,500 টাকা দিলাম, বা দেনা নিষ্পত্তি হবে 30,000 টাকা। তো আমাদের দায় কমবে 30,000 টাকা। তো আমরা জানি দায় কমলে হয় ডেবিট, তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, কারণ আমরা ছাড় পেয়েছি 500, এটা আমাদের জন্য লাভ হয়েছে, তো লাভ হলে ক্রেডিট হয়, এজন্য প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। আর নগদান হিসাবও ক্রেডিট, যে নগদ টাকা আমাদের কাছ থেকে চলে গেছে। তাহলে আমরা এখানে বাট্টার ব্যাপারটা বুঝলাম যে কারবারি বাট্টা কি, নগদ বাট্টা কি, এবং কারবারি বাট্টা হিসাবে দেখাতে হয় না, নগদ বাট্টা হিসাবে দেখাতে হয়। এই ব্যাপারগুলো আমরা অবশ্যই বুঝতে পেরেছি আশা করি। এর পরবর্তীতে আমরা একটি সৃজনশীল আলোচনা করব, যে সৃজনশীলটি মেন বইয়ে দেওয়া আছে, তারপর আমি এখানে তুলে নিলাম যে একটা সৃজনশীল সমাধান শিখবো, যে কিভাবে আমরা একটি জাবেদা তৈরি করবো সৃজনশীলের মাধ্যমে। তো সৃজনশীলে বলা আছে, দেখো যে এখানে 1 নম্বর, তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশনের 17 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। প্রথমে 1 তারিখে 5% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে
500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা, চালান নম্বর এত এবং শর্ত এত। এরকম ভাবে কতগুলো লেনদেন এখানে দেওয়া আছে। এখন আমাকে ক নম্বরে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। তাহলে ফেরত পণ্য দেখো এখানে ফেরত কোথায় দেওয়া আছে। আমি দেখতেছি যে 8 তারিখে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এই যে ফেরত প্রদান করা হলো, তাহলে যে ফেরত যদি প্রদান করা হয়, আমরা প্রতিটি প্যান্ট 300 টাকা করে কিনেছিলাম, 300 টাকা করে 500টি প্যান্ট কিনেছি, এর মধ্যে থেকে ত্রুটি থাকায় 100টি প্যান্ট আমরা ফেরত দিয়ে দিব। তাহলে 100টি প্যান্ট যদি আমরা এখন ফেরত দিয়ে দিই, তাহলে আমরা ফেরত পণ্যের মূল্য কিভাবে নির্ণয় করব? দেখো ছকটা হবে তারিখ, বিবরণ, টাকা টাকা। তো 8 তারিখ মাহমুদ ফ্যাশনকে ফেরত, তো মাহমুদ ফ্যাশনকে ফেরত 100 × 300 30,000 টাকা বা কারবারি বাট্টা। এই যে কারবারি বাট্টা, কারণ ওই যে আমরা ক্রয় করার সময় কারবারি বাট্টা ছিল, তাহলে ফেরতের সময় আমাদের কারবারি বাট্টা অবশ্যই বাদ দিতে হবে। তাহলে কারবারি বাট্টা 5% 1500 টাকা বাদ দিলে 28,500 টাকার পণ্য আমরা তাকে ফেরত দিয়েছি। এভাবে আমরা ফেরত পণ্যের মূল্য বের করব। এরপরে আমাদের যেটা বলেছিল খতে যে আফরোজা ফ্যাশনে ক্রয় জাবেদা তৈরি করো। এই যে ক্রয় জাবেদা তৈরি করতে বলছে, বিশেষ জাবেদার মধ্যে প্রথম যে জাবেদাটি সেটি হচ্ছে ক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদা তৈরি করব আমরা কিসের মাধ্যমে? বলেছিলাম ক্রয় জাবেদা তৈরি করব বাকিতে পণ্য ক্রয় করার ফলে। তাহলে বাকিতে পণ্য ক্রয় কোথায় আছে সেটা আমাদের খুঁজতে হবে। তো 1 তারিখে দেখো 5% বাট্টায় মাহমুদা ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। এই যেটা বাকিতে পণ্য ক্রয়। এরপরে আমরা আবার দেখতে পারতেছি যে 15 তারিখ ইসলাম স্টোরস হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট, 200টি শার্ট ক্রয়, 200টি শার্ট 200 আর 400 টাকা জোড়া। প্রতি জোড়া, দুঃখিত, প্রতি জোড়া 400, এক জোড়া মানে এক জোড়াতে দুটির দাম 400 টাকা। তো আমরা কিনছি 200টি শার্ট। তো আমরা 200কে আমরা কি জোড়া যদি করে নিই তাহলে কত জোড়া হয়? 100 জোড়া। এখন আমরা ক্রয় জাবেদা তৈরি করব 1 তারিখ এবং 15 তারিখের মাধ্যমে। তাহলে দেখো যে ক্রয় জাবেদা কিভাবে তৈরি করা হয়েছে। যে ক্রয় জাবেদায় আমরা লিখবো যে ক্রয় জাবেদার ঘর তো আমরা করতেই জানি যে তারিখ, ক্রেডিট হিসাব কার্ড, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এরপরে তারিখে করে 1 তারিখ মাহমুদ ফ্যাশন হিসাব, যে মাহমুদ ফ্যাশন থেকে আমরা ক্রয় করেছিলাম, ওইখানে শর্ত ছিল 2/5 নিট 15 শর্ত লিখলাম এবং চালান রঙের বরাবর লিখলাম 78, কারণ চালান রং 78 ছিল। এরপরে ওই আমরা টাকাটা ক্যালকুলেশন করে নিলাম 1,43,500। সেম 15 তারিখে আবার ইসলামী স্টোর্স হতে আবার ইসলামী স্টোর্স হিসাব, আবার শর্তের করে শর্ত লিখলাম, কিন্তু এখানে কোনো চালান ছিল না। তো ওই 34,000 টাকা হলো এখানে কিভাবে? কারবারি বাট্টা বাদ দিয়ে। যে কারবারি বাট্টা ছিল আমাদের প্রশ্নে, যে এখানে কারবারি বাট্টা ছিল, সেই কারবারি বাট্টা অবশ্যই বাদ দিয়ে আমাদের টাকাগুলো হিসাব করতে হবে। তো এইভাবেই আমরা ক্রয় জাবেদা তৈরি করব, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে গতে যেই ব্যাপারটি বলা হয়েছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত লেনদেনগুলো সাধারণ জাবেদা তৈরি। ক্রয় জাবেদা ব্যতীত, যে ক্রয় জাবেদা ছাড়া, যেমন 1 তারিখ এবং 15 তারিখ বাদে বাকি যতগুলো আছে সবগুলো নিয়ে সাধারণ জাবেদা তৈরি করতে বলছে। তো সাধারণ জাবেদা তৈরি করার জন্য মূলত আমাদের যেটা দরকার সেটা হলো ডেবিট, ক্রেডিট। তো প্রথমেই আমরা দেখতেছি 3 তারিখ নগদে পণ্য বিক্রয়। তো আমরা জানি এটা নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা কারবারে আসে আর বিক্রয় হলে কারবারের জন্য আয় হয়। তো নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর 8 তারিখে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তাহলে ফেরত প্রদান করেছি। তো ফেরত মূল্য আমরা নির্ণয় করেছিলাম কতে? 28,500 টাকা। এখন আমরা 28,500 টাকা ফেরত দিয়েছি, তাহলে এটাকে বলা হয় ক্রয় ফেরত। আর ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যে কিভাবে আমরা জাবেদা করেছি দেখো, যে জাবেদার ঘরটা এইভাবে করেছিলাম যে আফরোজা ফ্যাশনের সাধারণ জাবেদা। প্রথম 3 তারিখ ওই যে বললাম নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। 2 নম্বরে যে ক্রয় ফেরত, যে মাহমুদ ফ্যাশনকে ফেরত দেওয়া হলো, ওর কাছ থেকে আমরা যত টাকার পণ্য কিনেছিলাম এর মধ্যে থেকে 100টি প্যান্ট ফেরত দিয়েছিলাম, এতে করে আমাদের টাকা হয়েছিল 28,500। তাহলে ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এরপরে 10 তারিখে যেটা বলা হয়েছে, 10 তারিখে বলা হয়েছিল যে পুরাতন আসবাবপত্র মেরামত। 10 তারিখে বলা হচ্ছে পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। তাহলে পুরাতন আসবাবপত্র মেরামত যদি 500 টাকা হয়, তাহলে মেরামত হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপরে 20 তারিখে যেটা বলা হয়েছে, 20 তারিখে বলা হয়েছে যে 20 তারিখে আমাদের আগের যে 1 নম্বর অঙ্ক সেখানে বলা হয়েছিল
মাহমুদ ফ্যাশনকে পরিশোধ, মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। তো মাহমুদ ফ্যাশনকে যদি আমি পরিশোধ করি তাহলে মাহমুদ কি, ও একজন পাওনাদার, পাওনাদার কমে নগদ টাকাও কমে, তাহলে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করলে আমাদের জাবেদা হবে এরকম যে পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, যে দায় কমবে আবার নগদ টাকাও হ্রাস পাবে। তো এইভাবেই আমরা আমাদের সৃজনশীলগুলো সমাধান করব এবং এইভাবেই আমরা পরীক্ষায় অ্যান্সার করব। এরপর দ্বিতীয় যে সৃজনশীলটি আমরা 2 নম্বর সৃজনশীলটি আলোচনা করব, যে বাহাদ্দিন অ্যান্ড সন্সের 17 সালে মে মাসে লেনদেন সমূহ নিম্নরূপ। প্রথমে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন, ব্যবসার জন্য ব্যাংকের জন্য আমরা ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন করছি, মানে কারবারে নগদ টাকা আসলো আর আমাদের ব্যাংকের টাকা কমলো, যদি এটাকে আমরা সাধারণ জাবেদা করি, নগদান হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর এত। তো এই যে 5% বাট্টায় পণ্য বিক্রয়, এই যে এটা বাকিতে বিক্রয়, কারণ নাম আছে কিন্তু নগদ বা চেকের কথা উল্লেখ নাই, তার মানে বাকিতে বিক্রয়, এটা বিক্রয় জাবেদার মধ্যে যাবে। ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা, ভাড়া যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে জাবেদা হয় অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তারপরে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, যে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে পণ্য ক্রয় করলে কারবারের জন্য ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর টাকা দিয়েছি আমরা ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। 10 তারিখে বলা হয়েছে 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোংয়ের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর 174। এরপরে নগদ উত্তোলন, তাহলে এই যে 10 তারিখ এটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়, কারণ এখানে নগদ বা চেকের কথা উল্লেখ করা নাই। তারপরে বলেছে নগদ উত্তোলন 1,000 টাকা, নগদ উত্তোলন করার একমাত্র অধিকার সেটা হলো মালিক। তো মালিক কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করলে সেটার জন্য উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই আমি জাবেদাগুলো বলে দিলাম এবং 3 তারিখ এবং 10 তারিখ যে বিক্রয় জাবেদা মধ্যে বসবো সেটাও আমরা ফাইন্ড আউট করলাম। এখন ক নম্বরে বলছে বাহাদ্দিন সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। বিক্রয় বাট্টা, যে 3 তারিখে যদি আমরা লেনদেনগুলো দেখি, দেখো 3 তারিখে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, তাহলে এই যে 5% বাট্টা আর 10 তারিখে হচ্ছে 5% বাট্টা, তাহলে দেখো কিভাবে আমরা বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করি। তারিখ, বিবরণ, টাকা বিক্রয় 3 তারিখে বিক্রয় বাট্টা 10,000 টাকার উপর 5% 500 টাকা, আবার 9,000 টাকার উপর 5% 450 টাকা, এটা হলো বিক্রয় বাট্টা। ওকে, বিক্রয় বাট্টা বের হয়ে গেল। এখন দুইটা বাট্টা যোগ করলে 950 টাকা হয় আমাদের মোট বিক্রয় বাট্টার পরিমাণ। এরপর আমাদের বের করতে বলছে যে বিক্রয় জাবেদা। তো আমরা বলছিলাম যে 3 তারিখ এবং 10 তারিখের মাধ্যমে বিক্রয় জাবেদা তৈরি করব। যে বিক্রয় জাবেদা কিভাবে তৈরি করব, তারিখ, ডেবিট হিসাব, খাত, চালান, আমরা তো জানি ছকটা কিরকম ভাবে তৈরি করতে হয়। একটু আগে যেভাবে আমরা ক্রয় জাবেদা তৈরি করেছি ঠিক একইভাবে আমরা আবার বিক্রয় জাবেদাও একইভাবে তৈরি করব। আশা করি যে আমরা এখন এই বিক্রয় জাবেদার ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে আমরা যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, বলা হয়েছিল যে বিক্রয় সংক্রান্ত লেনদেন ব্যতীত বাকি জাবেদাগুলো নিয়ে সাধারণ জাবেদা তৈরি করো। তো আমি লেনদেনগুলো পড়ার সময় আমরা সাধারণ জাবেদাগুলো ডেবিট এবং ক্রেডিট বলে দিয়েছিলাম। তো আমরা আবারও দেখে নেই। তো আমাদের জাবেদাগুলো আমরা একটু আগে বলেছিলাম যে প্রথমে বলা হয়েছে 2 তারিখে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন। তো বলেছিলাম ব্যবসায়ের জন্য যদি আমরা ব্যাংক থেকে উঠাই তাহলে কারবারে নগদ টাকা আসে, নগদ টাকা যদি আসে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে 5 তারিখে বলা হয়েছিল অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো। তাহলে অগ্রিম ভাড়া হলো সম্পদ হিসাব। আমরা জানি যে অগ্রিম ব্যয় সম্পদ, যেহেতু তোমরা 10ম শ্রেণীতে পড়ো তাহলে অবশ্যই জানো যে অগ্রিম ব্যয় কারবারের জন্য সম্পদ, আর 9ম শ্রেণী যারা তারাও জেনে রাখো অগ্রিম ব্যয় কারবার জন্য সম্পদ। তাহলে সম্পদ অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি, আবার নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট, সম্পদ হ্রাস। এরপরে পণ্য ক্রয় করে চেক প্রদান বা চেকের মাধ্যমে পণ্য ক্রয়। 8 তারিখে দেখো যে 8 তারিখে বলা আছে চেকের মাধ্যমে পণ্য ক্রয়। তো চেকের মাধ্যমে যদি পণ্য ক্রয় করি তাহলে আমাদের ক্রয় বাবদ ব্যয় হয় ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, টাকাটা আমাদের ব্যাংক থেকে চলে গেছে। এরপরে বলা হয়েছিল যে নগদ উত্তোলন করার ক্ষমতা হলো একমাত্র মালিকের। কারবার থেকে নগদ উত্তোলন করতে পারে মালিক। তো মালিক কারবার থেকে নগদ উত্তোলন করলে কারবারের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। যদি মালিকানা সত্ত্ব হ্রাস পায় তার জন্য মালিকানা সত্ত্ব হিসাব ডেবিট আর নগদান মালিকানা সত্ত্ব হিসাব ডেবিট, দুঃখিত মালিকানা সত্ত্ব হিসাব ডেবিট না, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হবে উত্তোলন হিসাব ডেবিট, কারণ কারবার থেকে মালিক টাকা নিয়ে গেছে এই জন্য উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এইভাবে আমরা আমাদের সৃজনশীলগুলো প্র্যাকটিস করে থাকবো। আশা করি তোমরা কিছুটা হলেও কিছু বুঝতে পেরেছো।
তোমরা সবাই মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো উপভোগ করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট এবং ভালোভাবে শিখতে পারবে আশা করি। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। এবং তোমরা আশা করি তোমাদের মেইন বইয়ের যে পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো এবং উদাহরণগুলো আছে এগুলো যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবা। যে মেইন বইয়ের উদাহরণে কতগুলো অঙ্ক আছে, যে উদাহরণে সাধারণ জাবেদা আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এবং সৃজনশীলে যে কটা সৃজনশীল আছে এই কটা সৃজনশীলে যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, শুধু মেইন বইটাই যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে অবশ্যই অবশ্যই বোর্ড পরীক্ষায়ও আমরা খুব ভালোভাবে সকল প্রশ্নের উত্তর করতে পারবো আশা করি, যদি তোমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো। এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে প্র্যাকটিস করো। আমরাও অনেক কষ্ট করে তোমাদের জন্য এই অনলাইন ক্লাসগুলো তৈরি করতেছি। আমাদের সকল টিচারদেরই অনেক কষ্ট হচ্ছে। এগুলা আমাদের এই কষ্ট তখনই সার্থক হবে যখন তোমরা এগুলা থেকে কিছু শিখতে পারবে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সর্বপ্রথম সর্বশেষ যে কথা, সবাই নিরাপদে থেকো।